জর্জ অরওয়েলের সেই অসাধারণ সৃষ্টি অ্যানিমাল ফার্ম। আজকে আমরা এর ভেতরের দুটো একদম ভিন্ন নিয়তির গল্প নিয়ে কথা বলবো। আচ্ছা, একবার ভেবে দেখুন তো কি হতে পারে যখন একজনের অন্ধ বিশ্বাস আর দিনরাত খাটুনি গিয়ে ধাক্কা খায় আর একজনের ঠান্ডা মাথার ষড়যন্ত্র আর ক্ষমতার লোভের সাথে। এই দুয়ের টক্করের ফলটা যে কি ভয়ঙ্কর হতে পারে সেটাই আমরা দেখব। গল্পের শুরুটা কিন্তু ছিল একদম স্বপ্নের মতো। বিপ্লবের পরে নতুন খামারটা দাঁড়িয়েছিল মূলত দুটো পিলারের উপর। তাদের অত্যাচারী মালিক মিস্টার জোন্স, তাকে তো তাড়ানো হলো। এরপর অ্যানিমাল ফার্মের পশুরা সবাই মিলে একটা নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করল। একটা এমন দুনিয়া যেখানে সবাই স্বাধীন, সবাই সমান। তাদের আশা ছিল এবার একটা সোনালি ভোর আসবে। আর এই নতুন ভোরের নেতৃত্বে ছিল দুটো একদম আলাদা চরিত্র। একদিকে নেপোলিয়ন, একটা ধূর্ত ক্ষমতালোভী শূকর যার চোখে সবসময় কেমন একটা সন্দেহের ছাপ। আর ঠিক তার উল্টো দিকে ছিল বক্সার, মানে পাহাড়ের মতো শক্ত, অসম্ভব শক্তিশালী একটা ঘোড়া। তার সততা আর খাটনি দেখে বাকি সবাই উৎসাহ পেত। শুরুতে কিন্তু সবকিছু ঠিকঠাকই ছিল। ওরা একসাথেই কাজ করছিল। নেপোলিয়নের চালাক মাথা আর বক্সারের ওই অবিশ্বাস্য শক্তি, এই দুটো মিলেই খামারটা তরতর করে এগিয়ে যাচ্ছিল। সোজা কথায়, একজন ছিল ব্রেন আর আরেকজন মাসল। কিন্তু এই যে আদর্শের পথ, এটা বেশিদিন এক রইল না। খুব তাড়াতাড়ি ক্ষমতা আর খাটুনির রাস্তাটা যেন দুটো আলাদা দিকে ভাগ হয়ে গেল। আর ঠিক এখানেই নেপোলিয়নের আসল চেহারাটা বেরিয়ে আসে। তার ক্ষমতা দখলের প্ল্যানটা দেখুন, কি ঠান্ডা মাথার কাজ। প্রথমে লুকিয়ে লুকিয়ে একদল কুকুরছানাকে বড় করে নিজের পার্সোনাল বডিগার্ড বানালো। তারপর সেই কুকুরদের লেলিয়ে দিয়ে তার পথে সবচেয়ে বড় কাঁটা স্নোবল তাকে খামার থেকে একেবারে বের করে দিল। ব্যাস, এরপর সব মিটিং টিটিং বন্ধ, ঘোষণা করে দিল যে এখন থেকে সব সিদ্ধান্ত সে একাই নেবে। আর সব শেষে যে উইন্ডমিলের আইডিয়া নিয়ে সে একদিন হাসাহাসি করেছিল, এখন সেটাই নিজের আইডিয়া বলে চালিয়ে দিল। কি সাংঘাতিক, নিখুঁত একটা চাল, তাই না? তো নেপোলিয়নের এইসব জটিল প্যাচের জবাবে বক্সারের কাছে উত্তর ছিল একটাই, খুব সোজা, খুব সরল। ওর ফিলসফি ছিল একদম সোজা সাপটা। ওর গায়ে জোর খামারের বাকি সবার থেকে বেশি, তাই ওর দায়িত্ব সবচেয়ে বেশি। ওর মতে শূকরদের কাজ হলো মাথা খাটানো, আর ওর কাজ হলো গতর খাটানো। যে কোনো সমস্যা আসুক, যে কোনো বাধা আসুক, ওর একটাই জবাব ছিল, আমি আরও খাটব। আর এই সরল বিশ্বাস থেকেই ওর মাথায় ঘেঁথে গেল আর একটা কথা, নেপোলিয়ন যা বলে সেটাই ঠিক। এই বিশ্বাসটাই ছিল ওর সবচেয়ে বড় শক্তি, আবার এটাই যে ওর সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে তাও বোঝেনি। আর নেপোলিয়নের মতো একটা চালাক নেতা এই সুযোগটা ছাড়বে কেন? সে এক মুহূর্ত দেরি করল না। বক্সারকে বীর কমরেড খেতাব দিল, পিঠ চাপড়ে দিল, আর আদায় করে নিল ওর হাড় ভাঙা খাটুনি। বেচারা বক্সার, ও তো ভাবছিল বিপ্লবের জন্য সব করছে, কিন্তু আসলে যে নিজের পায়ে নিজেই বেরিয়ে পড়াচ্ছিল সেই খেয়াল ওর ছিল না। আর এই অন্ধ বিশ্বাস, এই অন্ধ আনুগত্যই বক্সারকে টেনে নিয়ে গেল ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির দিকে। এমন এক বিশ্বাসঘাতকতা যা কল্পনাও করা যায় না। বছরকে বছর ধরে নিজের শরীরটাকে একেবারে নিংড়ে দিয়েছে ও। শেষে একদিন উইন্ডমিলের কাজ করতে গিয়েই লুটিয়ে পড়ল বক্সার। ওর ক্লান্ত শরীরটা আর নিতে পারছিল না। যন্ত্রণায় শুধু এটুকুই বলতে পারল, আমার ফুসফুস ফেটে যাচ্ছে। ওদিকে নেপোলিয়নের অভিনয়টা ছিল একেবারে দেখার মতো। এমন একটা ভাব দেখালো যেন তার সবচেয়ে বিশ্বস্ত কর্মীর এই অবস্থায় ওর বুক ফেটে যাচ্ছে। বেশ উঁচু গলায় ঘোষণা করল, কমরেড বক্সারের মতো একটা লম্বা আর আরামের অবসর আর কেউই ডিজার্ভ করে না। আমাদের খামারের পক্ষে যা সম্ভব সবচেয়ে ভালো চিকিৎসাটাই ওকে দেয়া হবে। কিছুক্ষণ পরেই বক্সারকে নিয়ে যাওয়ার জন্য একটা ঢাকা ভ্যান এসে হাজির হল। বাকি পশুরা তো ভাবল, যাক, ওকে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সবার মনে একটা স্বস্তি ফিরে এলো। কিন্তু ওটা কোনো পশু হাসপাতালের অ্যাম্বুলেন্স ছিল না। ওটা ছিল কসাইখানার গাড়ি। খামারের মধ্যে শুধু একজনই, বেঞ্জামিন, সেই চালাক গাথাটা, এই ভয়ঙ্কর সত্যিটা বুঝতে পেরেছিল, কারণ ও পড়তে পারত। ভ্যানের গায়ে বড় বড় করে লেখা ছিল, ঘোড়া জবাইকারী। ও যখন চিৎকার করে সবাইকে সাবধান করার চেষ্টা করল, ওই মৃত্যুর গাড়ির পেছনে ছুটতে শুরু করল, তখন অনেক দেরি হয়ে গেছে। বক্সারকে নিয়ে গাড়িটা ততক্ষণে চোখের আড়াল হয়ে গেছে। মানে একজনের জীবনের বিনিময়ে আর একজনের ক্ষমতা আরও শক্তপোক্ত হল। বক্সারের মৃত্যুর সাথে সাথেই ওদের দুজনের নিয়তির পথটা চিরদিনের মতো আলাদা হয়ে গেল। কিন্তু নেপোলিয়ন গল্পটাকে তো এখানেই শেষ হতে দেবে না। তার যে পোষা মুখপাত্র ছিল স্কুইলার, সে এসে একটা নতুন গল্প ফেদে বসল।
সে বলল বক্সার নাকি হাসপাতালে একদম বীরের মতো মারা গেছে, আর তার মুখের শেষ কথা ছিল মহান নেতা নেপোলিয়ন দীর্ঘজীবী হোক। ভাবা যায় কি নিপুণভাবে বানানো একটা মিথ্যে গল্প। আর এ মিথ্যার আড়ালে যে আসল সত্যিটা লুকিয়েছিল সেটা আরও অনেক বেশি ভয়ঙ্কর। সেই রাতেই শুকররা বক্সারকে কসাইখানায় বিক্রি করে যে টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে কেনা উইস্কি খেয়ে পার্টি করছিল। আর এভাবেই তৈরি হল নেপোলিয়নের রাজত্ব। কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা এক স্বৈরাচারী খামার, যেখানে শুকুররা দিন দিন আরও মোটা হতে থাকে, আর বাকি পশুরা শুধু খেটে মরে, না খেতে পেয়ে মরে। আর খামারের সব জায়গায় শুধু নেপোলিয়নের ছবি টাঙানো। এটাই ছিল ওর জয়। কিন্তু এই পুরো গল্পের আসল মানেটা কি? নেপোলিয়ন আর বক্সারের এই দুই ভিন্ন নিয়তির মাধ্যমে জর্জ অরওয়েল আসলে আমাদের কি বোঝাতে চেয়েছেন? আসলে ব্যাপারটা কিন্তু খুবই পরিষ্কার। নেপোলিয়ন হল সেই সব স্বৈরাচারী নেতাদের মতো যারা বিপ্লবের বড় বড় কথা বলে, আসলে নিজেদের ক্ষমতার ইমারত করে তোলে। আর বক্সার হল সেই কোটি কোটি সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের বিশ্বাস আর পরিশ্রমের ওপরেই এই স্বৈরাচারী শাসকেরা টিকে থাকে। আর শেষ পর্যন্ত এরাই হয় সবচেয়ে বড় বলির পাঠা। ভাবুন একবার, যে বিপ্লবটা শুরু হয়েছিল সবাইকে সমান অধিকার দেওয়ার স্বপ্ন নিয়ে, তার শেষটা হলো কি ভয়ঙ্কর একটা পরিহাস দিয়ে। খামারের সবচেয়ে বড় আইনটাই বদলে গেল। নতুন আইন হলো সবাই সমান, কিন্তু কেউ কেউ অন্যদের চেয়ে একটু বেশি সমান। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হল, আনুগত্য আর অন্ধত্বের মাঝখানের ওই সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়? কখন একটা বিশ্বাস আর বিশ্বাস থাকে না, অন্ধত্বে পরিণত হয়?